গত ১৫ বছরে প্রবাসীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি প্রবাসী আয়। আমদানি, রপ্তানি ও অবকাঠামো উন্নয়নের আড়ালে পাচার হয়েছে রিজার্ভের ডলার। লুটপাট সহ নানা অনিয়মে চরম সংকটে পড়ে দেশের অর্থনীতি। রেকর্ড মূল্যস্ফীতির কবলে পড়েন সাধারণ মানুষ। শঙ্কা তৈরি হয় দেউলিয়া রাষ্ট্রের তালিকায় নাম লেখানোর। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, পতিত আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর ২০০৯-১০ অর্থ বছরে প্রবাসী আয় আসে প্রায় ১১ বিলিয়ন ডলার। এই ধারা ক্রমাগত ঊর্ধ্বমুখী থাকার কথা থাকলেও সেটি হয়নি। ওঠানামা করে সবশেষ এটি দাঁড়ায় মাত্র ১৬ বিলিয়নে। করোনাকালীন প্রবাসী আয়ের প্রবাহ স্বাভাবিক থাকলেও আমদানি সীমিত থাকায় রিজার্ভ ছাড়ায় ৪৮ বিলিয়ন ডলার। পরে আমদানি, রপ্তানি ও বিদেশি দায় পরিশোধের কারণে কমতে থাকে রিজার্ভ। কিন্তু প্রবাসী আয় ও রপ্তানি প্রবৃদ্ধি তেমন না হওয়ায় সংকট দেখা দেয় ডলারের বাজারে। অর্থনীতিবিদরা বলছেন, সে সময় এসব সংকটের একটি বড় কারণ হুন্ডি। রেমিটেন্স বাড়ার দুটো কারণ, একটা হলো হুন্ডির পাটটা কমে গেছে বিকজ অফ ডিভ্যালুয়েশন অফ আওয়ার কারেন্সি। আমাদের কারেন্সির অবমূল্যায়নের কারণে এখন যেই পরিমাণ যে বেনিফিট এবং গভর্নমেন্ট ইনসেন্টিভও দেওয়া আছে, তাতে মানে যারা রিমিটার তারা সুবিধা পাচ্ছে। সুবিধাটা হচ্ছে ফ্যাসিলিটি, যেটা ইনসেন্টিভে, তাতে তারা উৎসাহিত চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে পাঠানো। পতিত আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর ২০০৮-৯ অর্থ বছরে রপ্তানি আয় ছিল ১৫.৫৭ বিলিয়ন মার্কিন ডলার, যা সবশেষ ২০২৩-২৪ অর্থ বছরে ৪৪.৪৬ বিলিয়ন ডলার দাঁড়ায়। তবে গণমাধ্যমে রিপোর্ট বের হয় ২০১৪-১৫ অর্থ বছর থেকে এই হিসাব বেশি দেখে আসছিল তারা। শেষ ১০ অর্থ বছরে রপ্তানি বেশি দেখানো হয়েছে প্রায় ৬৫ বিলিয়ন বা ৬,৫০০ কোটি ডলার। বিশেষজ্ঞরা বলছেন, সে সময় মূলত আমদানি রপ্তানিতে আন্ডার ও ওভার ইনভয়েসের মাধ্যমে অর্থ পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংক ওই যে আন্ডার ইনভয়েসিং ইম্পোর্টের আর মানে এক্সপোর্টের ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং আর ইম্পোর্টের ওভার ইনভয়েসিং, এটাই তো মেইন মেকানিজম ছিল। পতিত আওয়ামী সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার সময় বিদেশি মুদ্রার মোট রিজার্ভ ছিল ৭ বিলিয়ন ডলার। ২০২২ সালের আগস্টে এটি বেড়ে দাঁড়ায় ৪৮ বিলিয়নে। ২০০৯ সালের শুরুর দিকে মোট বিদেশি ঋণ ছিল ২২.৭৯ বিলিয়ন ডলার। গত বছরের জুলাইয়ে, অর্থাৎ আওয়ামী সরকারের শেষ সময়ে, তা বেড়ে দাঁড়ায় ১০৫.৫৬ বিলিয়ন ডলারে। প্রবাসী ও রপ্তানি আয় ও বিদেশি ঋণে রিজার্ভ সর্বোচ্চ থাকার কথা থাকলেও তা নেমে আসে তলানিতে। পাচার ও আত্মসাতের কারণে সরকার যখন হিমশিম খেতে থাকে, তখন ঋণের জন্য হাত বাড়ায় আইএমএফের কাছে। তবে রিজার্ভের তথ্য নিয়ে আপত্তি তোলে সংস্থাটি। পরে ঋণ পেতে রিজার্ভের তথ্য সংশোধন করে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায় অবস্থা খুবই খারাপ। ২০২৪ সালের ২ জুলাই কেন্দ্রীয় ব্যাংক নিট রিজার্ভ প্রকাশ করে। এতে দেখা যায় ওই নিট রিজার্ভ ছিল ১৬.৭৭ বিলিয়ন ডলার। ক্ষমতায় থেকে তৎকালীন সরকার অনেক স্বল্পমেয়াদী দায় গোপন করেছিল, যেগুলো সামনে আনলে রিজার্ভ আরো কম হতো। রিমিটেন্স বাড়তি আমাদের কারেন্ট অ্যাকাউন্টকে, ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্টকে পজিটিভে নিয়ে গেছে, যেটা নেগেটিভ ছিল। তো পজিটিভ নিলে দ্যাট অলসো এ ফ্যাক্টর ফর ইনক্রিজিং দ্য রিজার্ভ বাড়া। শ্রীলঙ্কার মতো দেউলিয়া রাষ্ট্র হওয়ার ভয় নিয়ে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের আশা জাগে। দেশের সব খাতে সংস্কার ও পুনরুদ্ধারের কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। শ্বেতপত্রে উঠে আসে গত ১৫ বছরে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হওয়ার তথ্য। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর অন্তরালে চলে যায় হুন্ডি ব্যবসায়ীদের বড় একটি অংশ। আমদানি রপ্তানিতে ওভার ও আন্ডার ইনভয়েস কমে আসে। প্রবাসীদের দৃঢ়তায় ব্যাংকিং চ্যানেলে বাড়ে রেমিটেন্স প্রবাহ। এতে ২০২৪-২৫ অর্থ বছরে ইতিহাসের সর্বোচ্চ ৩০.৩৩ বিলিয়ন ডলার পাঠান প্রবাসীরা। রেমিটেন্সের যে বৃদ্ধিটা এই বছর দেখা গেছে, এটার মেইন কারণ হুন্ডির বাজারে মন্দা, যেটা অর্থ পাচার যারা করতেন তারা ক্ষমতাচ্যুত হওয়ার ফলে বন্ধ হয়েছে। গুণগত এসব পরিবর্তনে রপ্তানিতে বেড়েছে প্রবৃদ্ধি। মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলারে, যা আগের বছর থেকে ৮.৫৮% বেশি। সেই সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে রিজার্ভের পরিমাণও। গত এক বছরে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াতে দেখা গেছে। অনেক ঋণের বোঝা মাথায় রেখে আমরা রিজার্ভটাকে শক্তিশালী দেখানোর অপচেষ্টা করেছিলাম, কিন্তু তার পরপরই কিন্তু আমাদের রিজার্ভ ক্ষয় হওয়া শুরু করে। মূলত
ওই বহি ঋণগুলো পরিশোধের কারণে। আজকে গত ডিসেম্বরে এটা অনেকটা কমে গিয়েছিল, এক সময় দেখেছি যে $20 বিলিয়ন নিচে নেমে গিয়েছিল, সেই রিজার্ভ এখন আবার 30 বিলিয়নের উপরে চলে গিয়েছে। এই যে ভি শেপ যে কার্ভটা, এটা থেকেই বোঝা যায় যে প্রকৃত রিজার্ভের যে প্রকৃত চিত্র, যেটা আগে জাতির কাছে সঠিকভাবে তুলে ধরা হয়নি, এখন তুলে ধরতে সক্ষম হচ্ছি। এই ভালো খবরের মাঝে শঙ্কাও আছে। অর্থনীতিবিদরা বলছেন, আগামীতে রাজনৈতিক সরকার এলে লুটপাট, হুন্ডি ও অর্থ পাচার যদি আবারও ফিরে আসে, তবে সেই ক্ষতি থেকে হয়তো আর বের হয়ে আসা যাবে না। 5ই আগস্টের পরে স্থানীয় বাজার বা ঘাট বা ট্রান্সপোর্ট স্টেশনগুলো, বাস স্টেশনগুলোতে পুরনো চাঁদাবাজরা চলে গিয়েছিলেন। সেই শূন্যতা পূরণ করতে খুব বেশি সময় লাগেনি, এটা পূর্ণ হয়ে গেছে, চাঁদাবাজি আবার ফিরে এসছে। এই ক্ষেত্রে অর্থ পাচারের ক্ষেত্রে শূন্যতা পূরণটা অত সোজা নয়, কারণ এখানে বড় বড় ব্যবসায়ী তারা ক্ষমতাচ্যুত হয়েছেন, আর নতুন রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত ওইটা পুরোপুরি আগের পর্যায়ে চলে যাওয়া এত ইজি না। কাজে আগামীতে এই স্থানীয় চাঁদাবাজির মতো মানে বিদেশে অর্থ পাচারের ক্ষেত্রেও সেটা যে ঘটবে না, সেটার তো নিশ্চয়তা দেওয়া যায় না। আগামীতে সংস্কার ও পুনরুদ্ধারের কাজ চলমান রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন, দুর্নীতি অনিয়মের ক্ষেত্রে সত্যিকারভাবে দেখাতে হবে জিরো টলারেন্স। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল এক বছরে বাংলাদেশের অর্থনীতির বেশ কিছু খাত ঘুরে দাঁড়ালেও সামগ্রিকভাবে এখনও নানা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। যদিও রেমিটেন্স, রিজার্ভ ও রপ্তানি বৃদ্ধিতে ইতিবাচক সূচক দেখা গেলেও মূল্যস্ফীতি, বেসরকারি বিনিয়োগ এবং আমদানি রপ্তানির ভারসাম্যহীনতা চোখ রাঙাচ্ছে। তাই আগামী দিনে এ খাতের সব সূচকে ভারসাম্য রক্ষা করাই বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হবে। আর সেটা যদি সম্ভব না হয়, তবে দেশের অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়ানোর শঙ্কা রয়েছে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।